দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। সাহারির মধ্য দিয়ে শুরু হবে রোজা। মসজিদে মসজিদে তারাবির জামাত। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। বেড়েছে রোজা কেন্দ্রিক পণ্যের বেচাকেনা। শসা, বেগুন ও লেবুর বাজার চড়া। দাম সহনীয় রাখতে সচেষ্ট সরকার, দাবি প্রেস সচিবের। নতুন দল ঘোষিত সেকেন্ড রিপাবলিক গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করবে বললেন সালাউদ্দিন। রাজনৈতিক দর্শন দেখছেন আরএসপি। এবং দেশে বাড়ছে খুন, ডাকাতি সহ নানা অপরাধ। অল আউট অ্যাকশনে ডিবি। জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে শুরু হচ্ছে রোজা। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদতে কাটান সারা বিশ্বের প্রায় 180 কোটি মুসলমান। মুসলিম উম্মার প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান। তাই এই মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে খোদার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকে মুসলিম উম্মা। রোজাকে ঘিরে দেশের বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। এদিকে পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় সবাইকে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ ও সংঘাত পরিহারের আহ্বান জানান তিনি। তারাবির নামাজ আদায় করতে দেশের বিভিন্ন মসজিদে সমবেত হয়েছেন মুসল্লিরা। আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে হাসান মাহমুদ, চট্টগ্রাম থেকে কেম নাজিম ও বাগেরহাট থেকে এস সোহান। শুরুতেই যাচ্ছি হাসানের কাছে। হাসান, কোন মসজিদে আপনি এখন অবস্থান করছেন? কেমন দেখছেন মুসল্লির উপস্থিতি? বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে এখন কিন্তু ব্যাপক পরিমাণ মুসল্লিদের আগমন ঘটেছে। এই মুহূর্তে আমি আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের। সেখানে কিন্তু ঠিক 8টার সময় জামাত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 9টা বেজে সেখানে কিন্তু প্রায় 8 রাকাত তারাবির নামাজ এবং এর সঙ্গে ফরজ নামাজ যেটি এশা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং ব্যাপক পরিমাণ মুসল্লি কিন্তু আমরা রাত 8টার আগে থেকে এখানে দেখতে পাই এবং সেখানে যে পরিমাণ মুসল্লি অন্যান্য বছর ছিল এখনও কিন্তু ঠিকঠাক মুসল্লি। যে শুরুতে যখন দেখেছি পুরো মসজিদ কিন্তু 8টার আগেই ভরে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে মুসল্লিরা সেখানে কিন্তু মুসল্লিরা যেটি বলছিলেন এবারে যে রমজান সেটি অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে। তারা যেটি আশা করছেন যে এই রমজানের ওসিলায় যেসব প্রত্যাশা থাকে সেগুলো পূর্ণ হবে এবং এই রমজানের ওসিলায় তাকওয়া অর্জনের মধ্য দিয়ে সারা বছরই আসলে এই তাকওয়া মানুষের কাজে লাগবে এমন এখানে প্রত্যাশা করছেন এবং তারা এবারে যেভাবে মুসল্লিরা নামাজ আদায় করছেন সেটি অব্যাহত থাকবে এবং সারা মাসই মুসল্লিরা অনেকটা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবে, এমনটাই কিন্তু এখানকার মুসল্লিরা প্রত্যাশা করছেন। একই সাথে তারা যেটি প্রত্যাশা যে অন্যান্য বছর প্রতি বছরে আসলে এভাবে রমজান আসে যায় কিন্তু মানুষের পরিবর্তন সেটি কিন্তু অনেকটাই হয় না, তবে সেটির ভিন্ন প্রেক্ষাপটে নামাজটি তারা আদায় করছেন। একই সঙ্গে তারা আশা করছেন যে মানুষের ভিতরে যে তাকওয়া অর্জনের যে প্রত্যাশা সেটি কিন্তু পূর্ণ হবে এবং সারা মাসটি রমজানের তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন মুসল্লিরা এবং তারা আশা করছেন যে সারা মাসে আসলে তারা নির্বিঘ্নে এই নামাজ আদায় করতে পারবেন এবং এই তাদের যে নামাজ আদায়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। একই সঙ্গে তারা আশা করছেন যে রমজানের পবিত্রতা রক্ষায় অন্যান্য বছর যেসব পরিকল্পনা নয় সেটি অব্যাহত থাকবে এবং একই সঙ্গে রমজানের যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় অনেকটা কৃত্রিমভাবে সেটিও কিন্তু তারা চাচ্ছেন যে সরকার নিয়ন্ত্রণ করুক এবং সেখানে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু এখানকার মুসল্লিরা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের থেকে সবশেষ পরিস্থিতি। আমাদেরকে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী, তিনি আমার সেখান থেকে সবকিছু বিস্তারিত আমাদেরকে জানাবেন। রমজানের শুভেচ্ছা আপনাকে। প্রথম রমজানের যে তারাবির নামাজ সেটি কিন্তু
চলছে। আমরা এখন রয়েছি নগরীর সবচেয়ে যে বড় মসজিদ জান্নাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। এখানে কিন্তু ৮টায় যে নামাজ সেটি শুরু হয়েছিল। ৮টায় এশার নামাজের শুরু হওয়ার পরপর কিন্তু যে রমজানের যে তারাবির নামাজ সেটি কিন্তু চলছে। এই মসজিদে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আজান দেওয়ার পরপরে কিন্তু তারা চলে এসেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে কিন্তু তারা তাদের যারা অভিভাবক এসেছেন তারা কিন্তু তাদের ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে মূলত মসজিদে এসেছেন। নগরীর পাশাপাশি সবগুলো জায়গায় নগর যতগুলো মসজিদ সবগুলো মসজিদে কিন্তু তারাবির নামাজ চলছে। এতে করে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কিন্তু আলাদা একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে আমরা দেখছি। কারণ আজ যে প্রথম রমজান, সেই রমজানে তারাবির নামাজ আদায় করতে পেরে অনেকেই খুশি। কারণ আমরা অনেকজন মুসল্লির সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তারাবির নামাজ নির্বিঘ্নে তারা পড়তে পারছেন, সেই জন্য তারা কিন্তু অনেক খুশি। নগরীর পাশাপাশি জেলার সবগুলো উপজেলাতে কিন্তু যে তারাবির নামাজ সেটি কিন্তু চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে কিন্তু চট্টগ্রাম জেলা দক্ষিণ চট্টগ্রামের মির্জারিফ দরবার শরীফ, সেই দরবার শরীফের অনুসারীরা কিন্তু প্রথম রোজা রেখেছিলেন, তারা কিন্তু আজ তাদের জন্য দ্বিতীয় রোজা। গতকালকে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দেশ এবং দরবার শরীফের যতগুলো অনুসারী যেসব জায়গায় রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু রোজা রেখেছেন, তাদের জন্য আর দ্বিতীয় রোজায় কিন্তু দেশের বড় একটি অংশ যে ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু আজ থেকে রোজা শুরু করেছেন। এই রমজানের যে তারাবির নামাজ সেটির জন্য চলছে যে জান্নাতুল ফালাহ মসজিদ, সেই মসজিদের কিন্তু পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূরণ হয়েছে। এখানকার মুসল্লিরা আপনি দেখছেন নামাজ আদায় করছেন। এখানে আমরা যদি দেখেছি যারা মুসল্লি রয়েছেন তারা এসেছেন এবং তারা তারাবির নামাজ আদায় করছেন ধর্মীয় ভাবভঙ্গির মাধ্যমে। এবং তারাবির নামাজকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু আলাদা করে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা তো সোহানের কাছে, তিনি জানাবেন তারাবির নামাজ। বাগেরহাটের যে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ রয়েছে, এই ষাট গম্বুজে কিন্তু রাত ৮টায় নামাজ শুরু হয়েছে। এশার নামাজের পরেই তারাবির নামাজ শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও এই মসজিদে কিন্তু খতম তারাবি পড়ানো হবে এবং ২জন হাফেজ কিন্তু এই নামাজ পড়াবেন। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদটি বাগেরহাট সহ আশপাশ অঞ্চলের মুসলিমদের একটি আবেগ অনুভূতির জায়গা। ধর্মীয় যে অনুশাসন রয়েছে সেই অনুশাসন মেনেই এখানে তারা আসেন নামাজ পড়তে। এখানে যারা স্থানীয় রয়েছেন, স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে কিন্তু এই মসজিদে নামাজ পড়তে আসেন। আমরা এখানে যারা মুসল্লিরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ৬৫০ বছর আগে নির্মিত এই যে মসজিদ, এই মসজিদে নামাজ পড়তে এসে তাদের মানসিক শান্তি উপভোগ করেন এবং তারা এখানে নামাজ পড়তে পারলে নিজেদেরকে ধন্য মনে করেন। এই বছর কিন্তু এখানে খতম তারাবি হচ্ছে এবং ২জন হাফেজ এখানে নামাজ পড়াচ্ছে। এর পাশাপাশি এখানে কিন্তু ইফতারির আয়োজন করা হবে এবং পুরো রমজান জুড়ে এখানে ইফতারি এর আয়োজন থাকবে এবং তারাবির আয়োজন থাকবে। এছাড়া ২৭শে রমজানে প্রতি বছরে এই মসজিদে কিন্তু বিপুল মুসল্লিদের সমাগম হয় এবং আমরা অনেক বছর দেখেছি যে মসজিদের বাইরেও কিন্তু মুসল্লিরা অবস্থান নেন এবং স্রষ্টার আরাধনা করেন। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, এই যে মসজিদ, এই মসজিদে কিন্তু ৩০ রোজা বা ২৯টি রোজা হওয়ার পরে এই মসজিদেই এই জেলার প্রধান ঈদের নামাজ হয়ে থাকে। ঈদের নামাজেও ব্যাপক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। আমরা দেখেছি এখানে যে মুসল্লিরা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখানে নামাজ পড়ার মাধ্যমে তারা যেমন নিজেদের পাপ মোচনের জন্য দোয়া করবেন এবং দেশ ও জাতির কল্যাণে জন্য তারা দোয়া করবেন, সেই সাথে পরিবার পরিজনের জন্য তারা দোয়া করবেন। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ থেকে এই ছিল আমার কাছে তারাবির নামাজের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে নাজিম এবং মাহমুদ, আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম এবং বাগেরহাট থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।
পবিত্র রমজান উপলক্ষে ইফতারের জন্য স্টেশনের প্ল্যাটফর্ম ও মেট্রোতে পানি বহন করতে পারবেন যাত্রীরা। এক্ষেত্রে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড DMTCL। সে অনুযায়ী সর্বোচ্চ 250 মিলিলিটার পর্যন্ত পানি বহন করতে পারবেন এক একজন যাত্রী। 27 ফেব্রুয়ারি DMTCL এর MRT লাইন 6 এর উপপ্রকল্প পরিচালক আহসান উল্লাহ শরীফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে বেড়েছে বেচাকেনা। সুযোগ কাজে লাগিয়ে খেজুর, শসা, বেগুন ও লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আগামীকাল শুরু মাহে রমজান, তাই রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের বেচাকেনায় সরগরম বাজার। রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় বেড়েছে খেজুর ও ছোলার দাম। খেজুর ধরন ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 3000 টাকায়, আর ছোলা কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকায়। সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। সরবরাহ না থাকার অজুহাতে খোলা তেল বিক্রি হচ্ছে চড়া দামে, যা প্রতি লিটার বিক্রি হচ্ছে 190 টাকায়। বর্তমান মার্কেটে যে খেজুর আমদানি হয়েছে সে তুলনায় খেজুরের দাম বেশি। এটা মরিয়ম, এটা আমরা 1100 টাকা কেজি বেচছি। কত কেজি এটা? কম দামের খেজুর, এগুলো 350 টাকা। গত রমজান থেকে এবারে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর একটু কম হলে পরে হয়তো সাধারণ যারা আমরা ক্রেতা আছি তাদের জন্য ভালো হয়। ময়মনসিংহের বাজারে এলাচে 2000 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 5300 টাকায়। পাশাপাশি কেজি প্রতি 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, রসুন 240 ও আদা 210 টাকায়। বেশি দাম বাড়ছে লোকে এলাচির দাম। গত 1.5 মাসের মধ্যে এলাচির দাম মেবি 2000 টাকা কেজিতে বাড়ছে। রসুনের দামটা একটু বাড়ছে, আর আদার দামটা কিছু দাম বাড়ছে। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। রোজা আইলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি, সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কুষ্টিয়ায় ছোলার দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, শসা 70 টাকা, আর লেবুর দাম হালিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। রমজান উপলক্ষে 2-3 জিনিসের দাম কাঁচামাল বাড়ছে হালকা। এর দাম বাড়ছে শসা, লেবু আর বেগুন। প্রত্যেকটা জিনিসের দাম যদি 1 টাকা করে হয়, 10টা জিনিস করে 10 টাকা, সেটাই আমাদের উপর বার্ডেন হয়ে যায়। রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল বছরের চেয়ে এবারের রমজানে পণ্যমূল্য সহনীয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। বলেন, রমজান জুড়েই বাজার সহনীয় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ফাহিম ইউসুফের প্রতিবেদন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি দাবি করেন, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত রোজার চেয়ে এবার সহনীয় পর্যায়ে আছে। সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয় বলেন, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড কাজ চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ এরই মধ্যে দেয়া হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অনেক গণমাধ্যম পাবনার গণডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি জানান, 5টি পরিবহনে ডাকাতি হয়েছে এবং ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ পৌঁছে যায়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
অন্তর্বর্তী সরকারকে চলতি মাসে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি নতুন রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিক নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে ছাত্রদের নতুন দলে কোনো রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলে মন্তব্য রুহুল কবির রিজভীর। শনিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা রুখতে সকলকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বক্তারা। আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমান্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই যা করা হয় নাই, কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদ সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করতে চাইছে। চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে বলে জানান তিনি। নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। নতুন রাজনৈতিক সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের মাঝে কোনো রাজনৈতিক দর্শন দেখা দিচ্ছে না। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। রিজভী আরও বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেটি হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। এ সময় তাদের এলোপাতাড়ি গুলিতে 9 জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে ঢাকা মেডিকেলে। এদিকে শুক্রবার রাতে পাবনা সাথিয়া মহাসড়কের ছেচানিয়া এলাকায় বেশ কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। কেটে ফেলা এসব গাছ রাতের ডাকাতের চিহ্ন। মধ্যরাতে এভাবে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতি করা হয়েছে অনেকগুলো গাড়িতে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে পাবনা সাথিয়া মহাসড়কের ছেচানিয়ায় ঘটে এমন দুর্ধর্ষ ডাকাতি। ভুক্তভোগীরা জানায়, ডাকাতি থেকে বাদ যায়নি ভ্যান, নসিমন করিমন, বাস, ট্রাক সহ ছোট বড় কোনো যানবাহনই। ডাকাতি হয়েছে অন্তত 30 থেকে 40টি গাড়িতে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তবে গভীর রাতে এই সড়কে এত সংখ্যক গাড়ি থাকা সম্ভব নয় বলে মন্তব্য তার। এদিকে শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন 2 জন। জানা যায়, শুক্রবার রাতে রাজারচর এলাকায় বালখেড়ে ডাকাতির চেষ্টার সময় ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমা ও এলোপাথারি গুলিতে 4 জন আহত হয়। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুলিবিদ্ধদের 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। মসজিদের মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ দেশি অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। আমরা প্রথমজন আঙ্গারিয়া ব্রিজের সামনে ওদের আটকাই, ওই জায়গায় আপনার প্রথমে গুলি করছে, 4-5টা গুলি করছে এবং একজন আহত হয়েছে ওই জায়গায়। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই। একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। ডাকাতি বাড়ার ঘটনায় উদ্বেগের পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু কাম্য নয় বলছেন সচেতন নাগরিকরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ।